সেদিন স্বর্ণলতার সাথে দেখা হওয়ার পর জোজোর মন বেশ ফুরফুরে হয়েছিল। এমনিতে জোজোর বন্ধু বলতে ওই এক অমলকান্তি ছাড়া আর কেউ নেই। এখন সেই বন্ধুর তালিকায় স্বর্ণলতা যোগ হয়েছে। স্বর্ণলতার এবছরই মাস্টার্স শেষ হবে। এর আগে ও বিএড করে রেখেছিল, তাই এখন কোনো স্কুলের চাকরি যদি পাওয়া যায় সেই খোঁজ চলছে। জোজোর স্বর্ণলতাকে বেশ ভালো লাগে, সে কথা স্বর্ণলতা নিজেও জানে, কিন্তু মুখ ফুটে কেউ কোনোদিন কাউকে কিছুই বলেনি। সেদিন যখন গঙ্গার ঘাটে ক্রমে সন্ধ্যা ঢলে পড়ছে, চারপাশে রাস্তায় আলো এক এক করে জ্বলে উঠছে, তখন ওরা দুজন একে অপরের দিকে বসে গল্প করছিল। জোজোর মাঝে মধ্যে মনে হয় স্বর্ণলতাকে ও যেন কতদিন আগে থেকে চেনে। ঠিক একই রকম মনে হওয়া স্বর্ণলতারও রয়েছে। একদিন নিজের মনেই ভাবছিল কি সহজেই না জোজোর সাথে ওর আলাপটা গড়ে ওঠে। জোজো যে একজন ডিটেকটিভ সেটা ওকে বাইরে থেকে দেখে একদমই বোঝা যায় না। তবে হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে জোজো মাঝে মধ্যে অদ্ভুত জামা কাপড় পরে, মাথায় হ্যাট পরে, চোখে চশমা, এবং মাঝে মধ্যে এমন একটা হাবভাব করে যেন সে কলকাতার নয় বরং ইংল্যান্ডের কোনো এক রাজপথে নেমেছে গোয়েন্দাগিরি করতে। তবে এই সব কিছু বাদ দিলেও জোজো ছেলেটা নিতান্তই একটা সাদামাটা ভালো মানুষ। আর সবচেয়ে বড় কথা, স্বর্ণলতার জোজোর সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে। স্বর্ণলতা ওর সারাদিনের বিভিন্ন কথা জোজোর সাথে শেয়ার করে। এই যেমন কিছুদিন আগে ওর এক বন্ধুর মানিব্যাগ চুরি হয়ে গেছিল। কথার সূত্রেই জোজো যখন জানতে পারে যে স্বর্ণলতার বন্ধুর মানিব্যাগ চুরি হয়ে গেছে, ও ভাবতে বসে কে, কেন, কিভাবে চুরি করেছে, এসব অসংখ্য প্রশ্ন জোজোর মাথায় ভিড় করে আসে। এই কয়েক মাসে জোজো এইটা বুঝতে পেরেছে যে ও ক্রমে একজন দক্ষ গোয়েন্দা হয়ে ওঠার প্রচেষ্টার মধ্যে রয়েছে। আগেও মন প্রাণ দিয়ে গোয়েন্দা হতে চাইতো, কিন্তু এখন সেই ইচ্ছের সাথে সাথে যোগ হয়েছে কর্মদক্ষতা। যে কোনো ঘটনাকে গোয়েন্দাদের চোখ দিয়ে দেখতে শিখেছে ও। তাই জোজো যখন জানতে পারে যে মানিব্যাগ চুরি হওয়ার ঘটনাটা, ও স্বর্ণলতাকে প্রশ্ন করে, আচ্ছা কোথা থেকে চুরি হলো মানিব্যাগটা? স্বর্ণলতা উত্তর দেয়, শ্যামবাজার থেকে উঠেছিল বাসে, তারপর বাসের ভাড়াও দেয়, কিন্তু নামার সময় পকেটে হাত দিয়ে দেখে মানিব্যাগ নেই। বাসে প্রচণ্ড ভিড় ছিল, ওদিক থেকে কন্ডাক্টর ক্রমাগত তাড়া দিয়ে যাচ্ছিল। আমার ওই বন্ধু তখন বাস থেকে নেমে যায়, নামার পর ভালো করে ব্যাগ সার্চ করে, পকেটে দেখে, কিন্তু না, কোথাও মানিব্যাগ নেই। তখনই ও বুঝতে পারে যে ওই বাসের মধ্যে থেকে কেউ একজন ওর মানিব্যাগটা চুরি করে নিয়েছে। স্বর্ণলতার কথা জোজো মন দিয়ে শোনে, তারপর গম্ভীর গলায় বলে, কলকাতা শহরে চুরি ছিনতাই বড় বেড়েছে। এটার পেছনে একটা কারণও আছে বোধহয়। চাকরি বাকরির যা হাল, তাতে লোকজন চুরি ছিনতাই ছাড়া আর করবেটাই বা কি? স্কুল কলেজ পাশ করে ছেলেমেয়েরা চাকরির পরীক্ষা দিচ্ছে, কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে না। সব চাকরি নাকি বিক্রি হয়ে যাচ্ছে টাকার বিনিময়। এরমভাবে চললে চুরি চামারি ছাড়া আর করার তো কোনো উপায় নেই কিছু। বরং যারা চুরি করছে তারা ভালো আছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এদিকে খিদের তাড়নায় যারা কিনা এই বাসে ট্রেনে চুরি করছে তাদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর খুব পেটাচ্ছে। এদিকে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বসে থাকছে তাদের কোনো শাস্তির বন্দোবস্তই হচ্ছে না। জোজো কথা থামায়। স্বর্ণলতা মন দিয়ে জোজোর কথা শুনছিল। জোজো যেভাবে গুছিয়ে কথা বলে স্বর্ণলতার তা বড় ভালো লাগে। স্বর্ণলতা মনে মনে ভাবে, সত্যিই তো, এভাবে তো কোনোদিন ভেবে দেখেনি ও। এই যারা ট্রেনে বাসে চুরি করছে, ছিনতাই করছে, তারা কি এই চুরি করা পেশা হিসেবে বেছে নিয়েছে? বা পেশা হিসেবে বেছে নিলেও এই চুরি করার পেছনে কি চাকরির হাহাকার, পেটের খিদে লুকিয়ে নেই? স্বর্ণলতা জোজোর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। দূরে একটা স্টিমার জল কেটে অন্ধকারে মিলিয়ে গেল। গঙ্গার ঘাটে সন্ধেবেলা কয়েকজন সাধু এসে বসে, মাথায় জটা, গায়ে নামাবলির চাদর। সন্ধে হওয়ার পর বেশ ঠান্ডা হাওয়া দেয় এই গঙ্গার ঘাটে। স্বর্ণলতার সাথে কথা বলতে বলতে কিভাবে যে সময় চলে যায় তা জোজো বুঝতে পারে না। ঘড়িতে সময় তখন রাত 8টা। স্বর্ণলতা বলে, চলো উঠি নাকি এবার, বেশ খিদে পেয়েছি, আর ফিরতেও তো হবেই। জোজো আর স্বর্ণলতা আসার সময় ঘটি গরম খেয়েছিল, তারপর আর কিচ্ছু খাওয়া হয়নি। জোজোরও বেশ খিদে পেয়েছিল। ও স্বর্ণলতার কথার উত্তরে বলে, হ্যাঁ চলো, এখান থেকে হেঁটেই ফিরবে তো নাকি বাস ধরে নেবে? স্বর্ণলতা উঠে দাঁড়ায়, তারপর প্যান্টের ধুলো ঝেড়ে বলে, হেঁটেই চলো, এখন তো বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেরকম গরমও লাগছে না। জোজোও চাইছিল যাতে ওরা হেঁটেই ফেরে, তাহলে আরো কিছুটা সময় একসাথে কাটানো যাবে। গঙ্গার ঘাট থেকে বেরিয়ে ওরা দুজন সরু একটা রাস্তায় এসে ওঠে। কলকাতা শরীরের ভেতর অজস্র এরকম ছোট ছোট গলি লুকিয়ে রয়েছে। সন্ধ্যের পর এই গলিগুলো অদ্ভুত শুনশান হয়ে যায়। রাস্তার পাশে বড় বড় পুরনো বাড়ি,
তার কয়েকটার মধ্যে থেকে টিভির আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু বাড়ির জানলা খোলা। সেখান থেকে ভেতরের আলো বাইরের রাস্তায় এসে পড়েছে। অফিস ফেরতা মানুষেরা একে একে বাড়ি ফিরছে। সন্ধ্যের ঠিক মুখে যেরকম পাখিদের কিচিমিচি হঠাৎ করে বেড়ে যায়, সেরকম রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই বাড়িগুলো থেকে টিভির আওয়াজ বাড়তে থাকে। এইসব জোজো বহুদিন ধরে লক্ষ্য করেছে। এই কলকাতা শহরের প্রতি ওর একটা কেমন আলাদা টান আছে। ও হয়তো কোনোদিনই এই কলকাতা শহর ছেড়ে কোথাও যেতে পারবে না, আর কলকাতা শহর ছেড়ে ও যাবেই বা কোথায়। এরকমই একটা সরু গলি দিয়ে হাঁটতে হাঁটতে জোজো স্বর্ণলতাকে প্রশ্ন করে, আচ্ছা, তোমার এই কলকাতা শহরকে ভালো লাগে? গলির মধ্যে আলো বিশেষ নেই, তবে অন্ধকারের মধ্যে স্বর্ণলতার মুখটা উজ্জ্বল হয়ে আছে। স্বর্ণলতা মুচকি হেসে উত্তর দেয়, হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগে। এই শহরটার প্রতি অজান্তেই কেমন একটা নামহীন সম্পর্ক গড়ে উঠেছে। এবং শুধু এই শহরটার প্রতি না, এই শহরের মানুষগুলোর সাথেও কোথাও একটা কেমন যোগাযোগ গড়ে উঠেছে। আমার সবচেয়ে ভালো লাগে এই কলকাতা শহরটা ক্রমাগত এক একটা করে সময় এক এক রকমভাবে সেজে আসে, প্রতিদিন নতুন রূপে। বড্ড সুন্দর এই শহরটা। স্বর্ণলতা কথা বলার সময় জোজোর দিকে তাকিয়েই কথা বলে। জোজো মুচকি হাসে। একটা গলি শেষ হতেই আরেকটা সরু রাস্তা শুরু হলো। এই শহরের শিরা উপশিরা দিয়ে হাঁটতে হাঁটতে সবাই ঠিকই তাদের নিজেদের গন্তব্যে পৌঁছে যায় একদিন। জোজো মনে মনে ভাবছিল, স্বর্ণলতার সাথেই যে ওর সম্পর্ক, এটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায়। ওরা প্রেম করছে না, তবে এও ঠিক যে এই কদিনে জোজোর সাথে স্বর্ণলতার একটা ভীষণ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। এইসব ভাবতে ভাবতেই ওরা দুজন যখন একেবারে মেন রাস্তার কাছে চলে এসেছে, ঠিক তখনই জোজোর ফোনটা বেজে ওঠে। জোজো প্রথমে খুব বিরক্ত হয়, এই সময় আবার কে ফোন করলো। কিন্তু ফোনটা খোলা মাত্র জোজো আঁতকে ওঠে। বড় সাহেব ফোন করেছে, সর্বনাশ! আবার কি হলো কে জানে। জোজো স্বর্ণলতার দিকে তাকিয়ে বলে, এই 1 মিনিট, এজেন্সি থেকে একটা ফোন এসেছে।